অনেক ভয়াবহ পরিস্থিতি ছিল রাত্রের বেলায়। ওখান থেকে খুব কষ্টে বার হয়েছে আমরা। কষ্টে বার হয়েছেন, সকলে বেরোতে পেরেছেন? হ্যাঁ, আমরা দুই বন্ধু ছিলাম, দুই বন্ধু সেফলি শুধু বেরিয়ে পালিয়ে আসতে পালিয়ে আসতে পেরেছি। একদম গ্রাউন্ড ফ্লোরে ছিলাম। কি পরিস্থিতি হয়েছিল? আমরা রাত্রে 2টার দিকে রুমে শুয়েছিলাম, তখন দেখলাম যে প্রচন্ড হাউকা হচ্ছে, পরে বেরিয়ে আসতে দেখলাম যে উপরে আগুন লেগেছে। জি জি, তিনতলার হোটেলটা? হ্যাঁ 3 তলায় আগুন লেগেছে। আর রাত 2:30 বাজে তখন হোটেল বয় মানে আয়সা দরজার মধ্যে খুব জোরে জোরে ধাক্কাচ্ছে, মানে অনেক জোরে জোরে ধাক্কাচ্ছে। তো আমরা তো ঘুমিয়েছিলাম, উঠি না, তো অনেক জোরে জোরে ধাক্কাচ্ছে। তো আমরা খুব ভয় পেয়ে গেছিলাম যে এত রাতে আসলে কি হয়েছে। তারপর আমরা দরজাটা খুললাম, খোলার পরে হোটেল বয় বলতেছে এই বিল্ডিংয়ে আগুন লাগছে, তাড়াতাড়ি নামেন। পুরো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল তো? হ্যাঁ, কালো ধোয়া দেখে গেছিলো, মানে একদম শ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আমরা কিছু দেখতে পাইনি, আমাদের রুম থেকে বেরিয়ে আসি, ওপরে আগুন লাগিয়েছে এই বলি। আগুন নিয়ন্ত্রণের যন্ত্র ছিল? না 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 না। একই বিল্ডিং আর সেই একই বিল্ডিং এর মধ্যে বেআইনিভাবে চলছিল অন্তত 15টি হোটেল থেকে গেস্ট হাউস। ফলে যে কোনো নিয়মকে যে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এই হোটেলগুলি চলছিল তা বলাই বাহুল্য। সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, সুকান্ত মুখোপাধ্যায় এবং ঝিলম করঞ্চাই রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমেই সুকান্তর কাছে আসবো। সুকান্ত, কপাল জোরে যারা এই অগ্নিকাণ্ডে বেঁচে গিয়েছেন এখনো তাদের চোখে মুখে সেই আতঙ্ক একেবারে স্পষ্ট। প্রত্যক্ষদর্শীরা তারা ঠিক কি বলছেন, ঠিক কি ঘটেছিল সেই সময়, কিভাবে আগুন এতটা বিধ্বংসী আকার নিয়েছিল? দেখো, গতকালকে 2টো থেকে 2:15 নাগাদ এই হচ্ছে টাইম স্প্যান যে সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যে সময় এই প্রত্যেকটা ফ্লোরে একাধিক হোটেলের সে সমস্ত রুমে সমস্ত যারা আবাসিক বা গেস্ট যারা ছিলেন তারা বিশ্রাম নেন। তারা মূলত সিঁড়ি থেকে নেমে এসেছিলেন এই কালো ধোঁয়াকে উপেক্ষা করে, কিন্তু যারা সেকেন্ড ফ্লোরে ছিলেন তারা কেউ কেউ খিড়কি থেকে বের হওয়ার চেষ্টা করেছিলেন, তার মধ্যে 9 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। তার দিকের ওপরের দিকে যে সমস্ত ফ্লোরের যারা আবাসিকরা ছিলেন তারা যে কোনো সম্ভবভাবে উপায় তারা সেই ধোঁয়া কাটিয়ে কোনোভাবে ছাদের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, এবং ছাদের দিকে যাওয়ার সময় তাদের যে এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু ভয়াবহ। তারা সে সময় সিঁড়ি ব্যবহার করতে পারছিলেন না, তার কারণ লোহার সিঁড়ি, সেটা তপ্ত গরম হয়েছিল, দৃশ্যমানতা ছিল না, অক্সিজেন তারা নিতে পারছিলেন না, এবং ঠিক সিঁড়ির দিকে যাওয়ার যে রাস্তা সেখানেও এক একটি সিঁড়িতে একজন করে যেতে পারে, অর্থাৎ খুব কম সেই পরিসর ছিল যেখান থেকে প্রত্যেকে ছাদের অংশে যেতে পারে। ঠিক এই রকম সময় অর্থাৎ মিনিট 15 থেকে 20 একদম বিভীষিকাময় ছিল। দমকলের সদর দপ্তর একদম একটি বিল্ডিং পরে থাকায় তারা দ্রুত ঘটনাস্থলে আসে। এক্ষেত্রে যদি দূরত্ব বেশি থাকতো তাহলে কিন্তু আরো ভয়াবহ রূপ আকার ধারণ করতে পারতো এই গোটা ঘটনা। তারপরে যত দিনের আলো বেরিয়েছে, যত ধীরে ধীরে ঘটনাক্রম সামনে এসেছে, তা থেকে কিন্তু একটা স্পষ্ট জিনিস যেটা একেবারে সামনে এসেছে তা হলো যৌতুকগৃহে পরিণত হয়েছিল এই 15 নম্বর মির্জা গালিব স্ট্রিট। দেখা যাচ্ছে যে এই অত্যন্ত পুরনো এই বিল্ডিং এর সামনের দিকের অংশ বেশ কয়েক বছর আগে সেটা হোটেলে রূপান্তরিত হয়েছিল, এবং প্রত্যেকটা ফ্লোরে একাধিক হোটেল সেখানে ছিল কোন রকম নিয়মে তোয়াক্কা না করে। 3 থেকে 4 বছর আগে যখন এই হোটেল ব্যবসা এক্সপ্যান্ড করা হয় তখন পিছনের একটি বিল্ডিংকে জুড়ে নেওয়া হয়েছিল, কিন্তু এক্সিট গেট হিসেবে 2টো মাত্র গেট রাখা হয়েছিল, তাও একদম পেরিফেরির মধ্যে নয়, অর্থাৎ নির্দিষ্ট বিল্ডিং এ নয়, বিল্ডিং এর বাইরের দিকের অংশে শুধুমাত্র ভেতরে ঢোকা এবং বাইরে। কিন্তু ওপর থেকে নিচে নামা বা নিচ থেকে ওপরে যাওয়ার জন্য একটি মাত্র লোহার সিঁড়ি, যা জিগজ্যাগ ফরম্যাটে ছিল, যা আগে কাঠের সিঁড়ি ছিল, পরবর্তীকালে সেটাকে রিপ্লেস করে লোহার সিঁড়ি হয়। কোনো ফ্লোরে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। ঠিক এখানে একাধিক গাফিলতির প্রশ্ন সামনে আসছে। এক, দমকল বা ফায়ার ব্রিগেডের সদর দপ্তর একটা বিল্ডিং পরে হওয়া সত্ত্বেও প্রত্যেক বছর যে রিনিউ হতো, যেহেতু একটা পোর্শন কমার্শিয়াল পারপাস হিসেবে ব্যবহার হয়, তাহলে সেখানে এই রিনিউ সার্টিফিকেট দেওয়া কি করে হলো, যেখানে কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যন্ত নেই, যেখানে কোনো ফায়ার অ্যালার্ম নেই। একটা ঘর থেকে আরেকটা ঘরের মানুষ যারা সেখানে ছিলেন তাদেরকে নক করে ডাকা হয়েছিল, বা কেউ দমবন্ধ অবস্থাতে বেরিয়ে এসেছিলেন, কোনো কোথাও কিন্তু ফায়ার অ্যালার্ম বাজেনি। এবং দ্বিতীয়ত হচ্ছে কোনো স্পষ্ট জলাধার নেই, যেখান থেকে কোনো এত বড় একটি বিল্ডিং সেখানে কোনো রিজার্ভার নেই। দ্বিতীয়ত হচ্ছে যে পিছনের দিকে যে এক্সিট পয়েন্ট সেটাও রাত্রি 8টা-9টার পর বন্ধ হয়ে যায়, সেই গেট থেকেও বেরোনোর মতন কোনো সিস্টেম ছিল না। এবং তৃতীয়ত হচ্ছে নতুন বিল্ডিংকে অ্যাডজয়েন করে নেওয়া বা জুড়ে নেওয়া, এই যে একের পর এক গাফিলতি, সেই গাফিলতির মানে একেবারে তার দায়ীকে এবং পুলিশ প্রশাসন সবটা জেনেও কি নীরবে ছিল, এরকম একাধিক বিষয় সামনে আসছে। এবং সেই কারণে আমরা দেখলাম যে কলকাতা পুলিশের তরফে একটি এসআইটি ফর্ম করা হয়েছে 5 জনের ডিসিডিডিকে মাথায় রেখে, তারাই তদন্ত করবেন। ফরেন্সিক টিম এসেছিল কোথায় কোথায় এই আগুনের উৎপত্তি স্থল, কোথা থেকে আগুন কোথায় ছড়িয়েছিল সেটা জানার জন্য। তবে এখনো পর্যন্ত এই বিষয়টা ক্লিয়ার নয় যে কিভাবে এই আগুন লেগেছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে তারা দেখেছেন যে বিভিন্ন ফ্লোরে যে সমস্ত এসি রয়েছে সেই এসির মেশিনের পিছন থেকে, অর্থাৎ সেকেন্ড ফ্লোরে বিভিন্ন এসির মেশিনের পিছন থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। তাহলে কি এসি থেকে শর্ট সার্কিট হয়ে ঘটনাটি ঘটেছে? এরকম একাধিক বিষয় সামনে আসছে। এবং তোমাকে যেটা
যেটা বারবার বলছি যে ফায়ার সেফটি কোনো রকম ছিল না, অথচ একটা বিল্ডিং পরেই সদর দপ্তর রয়েছে, সেখানে এতগুলি হোটেল রয়েছে, পরপর কি করে একটি ফ্লোরের মধ্যে এতগুলো হোটেল থাকলো, তার পারমিশন কিভাবে আসলো, এই সমস্ত যাবতীয় বিষয় কিন্তু তদন্ত করে দেখবে এসআইটি। ইতিমধ্যে দমকলের তরফে নিউ মার্কেট থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, এখনো সেকশন অ্যাড হয়নি, মনে করা হচ্ছে বা সূত্র মারফত জানা যাচ্ছে অনিচ্ছাকৃত হত্যার মামলা দেওয়া হতে পারে। তবে একটা বিষয় স্পষ্ট, গতকালকে যারা বেঁচে ফিরেছেন তারা যে সমস্ত হোটেলে আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, চোখে মুখে তাদের আতঙ্ক। যারা বাংলাদেশ থেকে এনে চিকিৎসার জন্য এসেছেন, কেউ প্রাণ ভয় ওপর থেকে ঝাঁপ মেরেছেন, এমনও আমরা অনেকের সাথে আমরা কথা বলেছি, চোখে মুখে স্পষ্ট আতঙ্ক। তারা আরো একবার কোনো হোটেলে স্টে করার ক্ষেত্রে বা থাকার ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে যথেষ্ট আতঙ্কে এবং ভয়ের মধ্যে রয়েছেন। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা উদ্ধার কাজ ও তদন্তের কাজ চালাচ্ছি, কিন্তু বাস্তবকে আমরা অস্বীকার করতে পারি না। এই ঘটনা বিগত সরকারের অবহেলার ফল। দীর্ঘদিন ধরে নির্মাণ কাজের উপর কোনো নজরদারি নেই, কোনো অগ্নি নির্বাপন বিধি মানা হয়নি, আগের সরকার কোনো অডিটও করেনি। ফলে অগ্নিবিধি সুরক্ষাবিধি না মেনেই রমরমিয়ে চলেছে এই হোটেলগুলি। অগ্নিকাণ্ডে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসা করানোর নির্দেশ দিয়েছি প্রশাসনকে। ঘটনা তদন্তের জন্য 5 সদস্যের সিট গঠন করা হয়েছে। সত্যিটা খুঁজে বের করে আনবই, সঠিক বিচার হবেই। এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ 9 জনের মৃত্যু হয়েছে। কলকাতা পুলিশ মর্গে তাদের ময়নাতদন্ত হবে। সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছে। ঝিলম, ময়নাতদন্ত কি শুরু হয়েছে? তোমাকে জানাবো যে এই 9 জনের যে দেহ যাদের কলকাতা পুলিশ মর্গে নিয়ে আসা হয়েছে সেইখানে আমরা রয়েছি। এই সামনে যে পরিবার ঢুকছে সেটা হচ্ছে সন্দীপ পাসওয়ানের পরিবার, যে 23 বছরের যুবক যেখানে কাজ করত, তার মৃত্যু হয়েছে। সেই তার পরিবারের সদস্য আদবে ঝাড়খণ্ডের বাসিন্দা তারা, তবে থাকতেন তারা নাগের বাজারে এবং এই হোটেলে সে বহুদিন ধরে কাজ করছিল। সেরকমই জানা যাচ্ছে হোটেলে সে বিভিন্ন যে হোটেলের কাজ সেই সময় তার পরিবারের সদস্যরা রয়েছে। এবং একই সঙ্গে আমরা যেটা দেখতে পেলাম যে বাংলাদেশের সেকেন্ড সেক্রেটারি তিনি এসছেন এবং তিনি কিছুক্ষণ আগেই ঢুকলেন সামনে আমরা দেখলাম। এবং একই পরিবারের 4 জন সদস্যের মৃত্যু হয়েছে, যেটা আমরা জানতে পারলাম যে স্বামী, স্ত্রী, শ্বশুর এবং তার সন্তান তারা প্রত্যেকে এসেছিলেন। এখানে যে সন্দীপ পাসওয়ান রয়েছে তার পরিবারের সদস্যের সঙ্গে কথা বলবো। यहाँ क्या कर रहे हैं आप लोग? सब अंदर गए हैं किस लिए? बॉडी को देखने के लिए गए हैं, मतलब आइडेंटिफाई करवाने के लिए गए हैं। पीएम शुरू हुआ क्या? ये नहीं, मुझे नहीं पता इस बारे में। অর্থাৎ যেটা জানা যাচ্ছে ইনকোয়েস্ট প্রক্রিয়া হয়ে গিয়েছে, ময়না তদন্ত কিছুক্ষণ পরে শুরু হবে। তবে 9 জনের যে ময়না তদন্তের যে প্রক্রিয়া সেটা হতে সময় লাগবে। কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান তিনি করছেন। এবং তোমাকে যেমন জানাচ্ছিলাম কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে বাংলাদেশ হাই কমিশনের তরফ থেকে সেকেন্ড সেক্রেটারি তিনি এসছেন এবং তার পাশাপাশি আরও একজনের সঙ্গে আমরা কথা হলো, কৃষ্ণ নন্দী, তিনি মালদার বাসিন্দা। তার আত্মীয় দেবাশিস দত্ত, তার স্ত্রী, তার শ্বশুরমশাই এবং তার পুত্র সন্তান, তাদেরকে তিনি শনাক্ত করেছেন। তিনিও এসেছিলেন। তার থেকে জানা গেল যে তিনি চিকিৎসা করাতে বেঙ্গালুরু এসেছিলেন এবং তারপরেই কলকাতায় এসেছিলেন। কলকাতা থেকে ঢাকা যাওয়ার এরকম একটা পরিকল্পনা ছিল বলে তিনি অনুমান করছেন। তবে তারই মধ্যে এরকম ঘটনা। এই মুহূর্তে ময়না তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে, কতক্ষণে শেষ হবে এখন সেটাই দেখার। পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন এবং এখনো অবধি 6 খানি দেহ চিহ্নিত করা গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।